হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের একটি ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে শুক্রবারের সকালবেলা। আমি দুপুরে রান্না করার জন্য মাংস ধুয়ে নিচ্ছি। আজকে ভাবলাম একটু ভালো কিছু রান্না করি। অনেক দিন ধরে পোলাও রান্না করা হয় না। আমার কেমন যেন পোলাও খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম পোলাও রান্না করি, এরপরে রোস্ট রান্না করব। আর ফার্মের মুরগি দিয়ে রোস্ট তেমন খেতে ভালো লাগে না, সেজন্য আমি একটা পাকিস্তানি মুরগি আনিয়েছি, কিন্তু ভাগ্যক্রমে ওরা কেটে দিয়েছে, একদম ছোট ছোট করে ফেলেছে, একদম নর্মাল যে পিসগুলো থাকে মাংসের সেভাবে করে ফেলেছে। তো ভাবলাম এটা দিয়ে তো রোস্ট করলে ভালো লাগবে না, তো এটা দিয়ে এখন রেজালা তৈরি করব আমি, চিকেন রেজালা। আর এটা তৈরি করব বিফ মাটন যেভাবে আমরা তৈরি করে থাকি ওভাবে তৈরি করব। আর নর্মালি কিন্তু চিকেন রেজালা কিন্তু ওভাবে তৈরি করে না। আমি আজকে দেখি কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে তো আপনাদেরকে অবশ্যই বলবো ভালো হয়েছে কিনা। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিব। আর পেঁয়াজ বেরেস্তা কীভাবে আপনারা মচমচে করে তারপর সংরক্ষণ করবেন সেটাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অনেক আপুরা কিন্তু জিজ্ঞেস করে পেঁয়াজ বেরেস্তা কীভাবে মচমচে রেখে সংরক্ষণ করা যাবে। তো নর্মালি যেভাবে আমরা পেঁয়াজ বেরেস্তাটা করে থাকি সেভাবে আমি করে নিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা জায়গায় সমান কালার আসে। এটা আমার মোটামুটি হয়ে গিয়েছে, এর চাইতে কড়া করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। আর আমি একটা টিস্যুর উপরে পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে নিচ্ছি। তেলটা যখন টিস্যুটা চুপসে নিবে তখন কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একদম মচমচে হয়ে যাবে। তো টিস্যু তো অবশ্যই নিতে হবে, যদি টিস্যু ছাড়া নেন তাহলে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু নরম হয়ে যাবে। এই যে এখন আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো এখন আমি সেই তেলের মধ্যেই আমি রেজালার জন্য মশলাটা কষিয়ে নেব। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে তারপরে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। এরপরে গরম মশলাগুলো দিয়ে দিলাম। সচরাচর আমরা যা যা দিয়ে থাকি ঠিক সেগুলো, আমি বাড়তি কোনো মশলাই দেইনি এখানে। এরপরে নর্মাল যে মশলাগুলো দিয়ে থাকি গুঁড়া মশলা সেগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া, ব্যাস এইটুকুই। মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষাতে কষাতে এদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নেব। দেখুন পেঁয়াজ বেরেস্তাগুলো কতটা মচমচে হয়ে গিয়েছে। তো আমি একটা গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব টক দই, তারপরে দিব কয়েকটা বাদাম। এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি যেহেতু এটা মাটন কিংবা বিফ স্টাইলে করছি সেজন্য আমি এগুলো দিচ্ছি। আর এদিকে মশলাটা কষানোর পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হচ্ছে, 6 থেকে 7 মিনিটের মতো। এখন আমি গাজরগুলো ছেলে নেব। আমি পোলাওর মধ্যে গাজর দেব, আমার কাছে পোলাওর মধ্যে গাজরটা দিলে বেশি ভালো লাগে। তো আমি এখন গাজরগুলো ছিলে তারপর গ্রেট করে নেব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, যারা করেননি তাদেরকে বলছি। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না।
আর এদিকে হচ্ছে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও কিন্তু মাংসের মধ্যে পানি দেইনি, সবগুলো পানি কিন্তু মাংস থেকে বের হয়েছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতটা ভালোভাবে কষানো হবে ততটাই টেস্টি হবে। মাংসটা ভালোভাবে কষানো শেষ, তেলটা সম্পূর্ণভাবে ভেসে উঠেছে। এখন হচ্ছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এরপর হচ্ছে আমি মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন হচ্ছে আমি চালগুলো ধুয়ে নেব। আমার হচ্ছে আগেরও 2টা প্যাকেটের মধ্যে অল্প অল্প চাল রয়ে গিয়েছে, ভাবলাম এগুলো নিয়ে ফেলি। আর আমার কাছে কিন্তু আমাদের বাংলাদেশের চিনিগুড়া চালের পোলাওটা বেশি খেতে ভালো লাগে বাসমতি চালের চেয়েও। আমি কিন্তু বেশিরভাগ হচ্ছে চিনিগুড়া চাল দিয়ে হচ্ছে পোলাওটা করে থাকি। এটার ফ্লেভারটা থাকে কিন্তু অন্যরকম। আর বাসমতি চালের কিন্তু কোনো ফ্লেভার থাকে না, নর্মালি এমনি ভাতের মতোই থাকে, লম্বা লম্বা আর কি। আর এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার থাকে। তো আমি চালটাকে ভালোভাবে ধোয়ার পরে 10 মিনিটের মতো হচ্ছে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে ছাঁকনির মধ্যে পানিটা ছেঁকে নেব। এতে করে ভাতটা অনেক বেশি ঝরঝরে হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর পোলাও ভাতটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে, শুধুমাত্র 10 মিনিটের মতো ভিজিয়ে রাখার কারণে। আর চালটা কিন্তু একটু ভাঙবে না এজন্য। আর এদিকে হচ্ছে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, দই তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা বাদাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব টোটাল 1 কাপের মতো লিকুইড দুধ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 20 মিনিটের মতো। এ ফাঁকে হচ্ছে আমি পোলাওটাও রান্না করে নিব। মাংসটা হচ্ছে আমি অন্য চুলার মধ্যে রেখে দিয়েছি, চুলাটাকে মিডিয়ামে রেখে। আর পোলাও চালটাকে হচ্ছে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর মিহি হচ্ছে খেলা করছে, আপনাদের সবাইকে হাই দিচ্ছে। আর দেখুন সে নাচানাচি শুরু করে দিয়েছে। এখন আয়নার সামনে সব সময় এভাবে নাচানাচি করতে থাকবে, কি কি করে আল্লাহ জানে। মিহিকে একটু দেখে আসলাম ও কি করছে। আর এদিকে হচ্ছে আমার পোলাও চালটাও কিন্তু ভালোভাবে ভাজা শেষ। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব টোটাল 6 কাপ। যেহেতু এখানে 3 কাপ পরিমাণ চাল, 6 কাপ পরিমাণ পানি দিতে হবে, যতটুকু চাল তার ডাবল পানি। তারপরে হচ্ছে আমি এখানে পাউডার দুধ দিব। আমার কাছে লিকুইড দুধটা শেষ হয়ে গিয়েছে। আর গাজরগুলো দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চাইলে আপনারা না দিতে পারেন, কিন্তু দিলে একটু টেস্টটা বৃদ্ধি পায় এই আর কি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টোটাল 5 মিনিটের মতো। টোটাল 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। পানিটা কিন্তু এখন অনেকটাই টেনে এসেছে। এখন হচ্ছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি এটাকে দমে দিব প্রায় 20 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। আর ওদিকে হচ্ছে আমার রেজালাটাও কিন্তু হয়ে গিয়েছে। চুলাটাকে লোতে রেখে এটাকে হচ্ছে আমি 20 মিনিটের মতো দমে দিয়ে দিব। আমার রান্নাটা এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। যারা নতুন তাদের জন্যই আসলে আমি এটা দেখিয়েছি, কারণ যারা নতুন গৃহিণী তারা তো হয়তো বা জানবে না। এই যে দেখুন, এভাবে ফলো করে যদি আপনারা তৈরি করেন আপনাদের পোলাওটাও কিন্তু এরকম হবে। দেখুন একটা ভাতের সাথে কিন্তু আরেকটা ভাত লেগে নেই।
আর পোলাও ভাত যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। আর রেজালাটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন এভাবে। এটা হচ্ছে রেজালার কালার, অনেক টেস্টি হয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি। এখন হচ্ছে আমি মিহির জন্য নিয়ে নিচ্ছি, মিহিকে ভাতটা দিয়ে দিব, এরপরে হচ্ছে আমি গোসল করব, নামাজ পড়ব, এরপরে মিহির বাবা আসলে তারপরে ভাত খাবো। প্রথমে হচ্ছে মিহিকে দিয়ে দিব। তুমি হাত ধরে খাবে নাকি আম্মু খাই দিব? হাত ধরে খাও না। হাত ধরে খাবে না? কেন? হাত ধরে খাও। হ্যাঁ? খাবে না? ও বলছে হাতে ধরে খাবে না, সেজন্য হচ্ছে ওকে এখন হচ্ছে আমি খাইয়ে দিচ্ছি। আসলে মাঝে মধ্যে কিন্তু খাইয়ে দিতে হয়, বাচ্চারা কিন্তু খেতে চায় না। এমনিতে কিন্তু বেশ অনেক দিন ধরেই কিন্তু ও নিজের হাতে খাবার খাচ্ছে। অনেক দিন না, প্রায় কয়েক মাস ধরে কিন্তু সব খাবারই ও নিজের হাতেই খেয়ে থাকে। আবার মাঝে মধ্যে বাহানা করে আমি নিজের হাতে খাবো না, খাইয়ে দাও। এখন হচ্ছে বিকেলবেলা, আমি হচ্ছে মিহিকে এখন মাথাটা আশ্রয় দিব, ও হচ্ছে জুহিদের বাসায় যাবে। আর আজকে হচ্ছে বাহিরে যাওয়ার প্ল্যান ছিল মিহির বাবা সহ, কিন্তু আমি যাইনি কারণ আমার বাসায় একটু কাজ আছে। আমি হচ্ছে রাতের দিকে একটা কেক তৈরি করব, সেজন্য আমি আজকে যাইনি। আসলে বাহিরে গেলে কিন্তু কাজগুলো রয়ে যায়, একদম যেরকম কাজ সেরকমই কিন্তু পড়ে থাকে, সেজন্যই যাইনি আমি আজকে। অন্য একদিন যাব, আজকে না হলে বাহিরে যেতাম আমরা। এখন হচ্ছে বিকেলবেলা, আমি হচ্ছে একটু হাঁটতে বের হলাম। এরপরে হচ্ছে আমি ঘরের যে কাজকর্মগুলো ছিল সব সেরে নিয়েছি, সুন্দর নাস্তা করব, এরপরে হচ্ছে আস্তে ধীরে কেকটা তৈরি করব। আর কেকের ফুল ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যখন হচ্ছে আমি ডিজাইন শেয়ার করি তখন কিন্তু অনেক আপুরা বলে যে আপু কেকের রেসিপি শেয়ার করো, সেজন্য চেষ্টা করেছি কেকের রেসিপিটা সহ আপনাদের সাথে শেয়ার করার। আমি ভিডিও করেছি, ভিডিওটা এডিট করে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব খুব তাড়াতাড়ি। আর এটা হচ্ছে একটা বাচ্চাদের কেকের ডিজাইন, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।